আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো এইচএসসি এই চ্যাপ্টার 3 ডিজিটাল ডিভাইস এই অংশ থেকে আসা চট্টগ্রাম বোর্ড 23 সালের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা নিয়ে। এই প্রশ্নের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি দুইটা চিত্র আছে। চিত্র 1-এর মধ্যে একটা লজিক ফাংশন দেওয়া আছে, চিত্র 2-এর মধ্যে একটা লজিক গেট দেওয়া আছে। আমাদেরকে গ প্রশ্নে বলছে উদ্দীপকের চিত্র 1-এর লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। তাহলে উদ্দীপকের মধ্যে চিত্র 1-এ যে ফাংশনটা দেওয়া আছে সেটা সত্যক সারণী করতে হবে। সো যেই ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটা যেহেতু ছোট, আমরা এটাকে যেভাবে আছে ঠিক সেভাবেই এটা সত্যক সারণী করব। যদি ফাংশনটা বড় হতো সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধার জন্য সেটাকে সরল করে ছোট করে সত্যক সারণী তৈরি করতে পারতাম। অথবা বড় ফাংশনের ক্ষেত্রে ফাংশনটা যেমনি আছে তুমি তেমনিই কিন্তু সত্যক সারণী করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে সরল করে ছোট করে ফেলে সেক্ষেত্রে সত্যক সারণী করা অনেক ইজি হয়ে যায় এবং ভুল হয় না। ঠিক আছে, ওকে ফাইন। আমরা গ প্রশ্নটা সমাধান করে ফেলি। আমরা কি লিখব চিত্র 1 হতে পাই আমরা কি পাচ্ছি, এফ ইকুয়াল এ বি বার সি পাচ্ছি, এ বি বার সি পাচ্ছি। তাহলে এটার আমরা কি করব, সত্যক সারণী করব। সত্যক সারণী তৈরি করা হলো, সত্যক সারণী তৈরি করা হলো। ওকে ফাইন। তাহলে দেখো এই ফাংশনের মধ্যে ইনপুট কি কি আছে? ইনপুট আছে এ বি সি। তাহলে ইনপুট হবে স্যার এ বি সি। আবার বি বার দেখতে পাচ্ছি, তাহলে আমরা বি থেকে বি বার বের করব। আউটপুট আমরা কি পাবো? আউটপুট আমরা এখানে ফাংশন যেটা আছে সেটাই পাবো, এ বি বার সি। আচ্ছা, এই যে ইনপুট আউটপুট এবং এখানে আমরা ইনপুটগুলো বসালাম, আউটপুট আমরা পেলাম, এগুলো হচ্ছে এক্সট্রাবল। বাট আমাদের ইনপুটগুলোর মানগুলো বসানোর জন্য, অর্থাৎ ইনপুটের যে চলকগুলো আছে সেগুলোর মান হয় 0 হবে না হয় 1 হবে, এগুলো বসানোর জন্য কয়টা রো করতে হবে সেটা আমরা কিভাবে বের করব? আমরা জানি n ইকুয়াল হচ্ছে ইনপুট সংখ্যা। তাহলে আমাদের ইনপুট হচ্ছে কয়টা? 3টা। 2 টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে রো সংখ্যা। n এর জায়গায় 3 কে বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছি আমরা? 8 পাচ্ছি। তাহলে আমাদের এ বি সি ইনপুটগুলোর যে মানগুলো হবে হয় 0 না হয় 1, এটার জন্য আমাদের কয়টা রো করতে হবে? 8টা রো করতে হবে। 8টা রো আমরা করে ফেলি। 1টা 2টা 3টা 4টা 5 6 7 8। এই দুটো হচ্ছে এক্সট্রা ছিল। ঠিক আছে, অর্থাৎ আমাদের ইনপুট কি কি আছে এবং আউটপুট কি আছে। আমরা ইনপুট আউটপুটকে আলাদা করে ফেললাম, কলাম ভাগ করে ফেললাম। ইনপুট যেগুলো আছে সেগুলোর কলামগুলো আমরা এঁকে ফেলবো, এ বি সি। তাহলে ইনপুটের কলামগুলো এঁকে ফেললাম। এখন আমরা ইনপুটগুলোর মানগুলো যখন বসাবো, 0 অথবা 1 যখন বসাবো, আমরা কিভাবে বসাবো? আমরা সবার ডানে যে ইনপুটটা আছে সেটা থেকে শুরু করব। তাহলে সবার ডানে সি আছে, আমরা এখানে কি বসাবো? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এটা আমরা কিভাবে বসাই? এই যে 8 4 2 1 যে মেথডটা আমরা জানি সেটা হিসাব করে আমরা বসাই। শুরুতে 1 আছে, সো সবার ডানে যে ইনপুটটা আছে সেখানে আমরা একটা 0 একটা 1 দিব। সেটা শেষ করে 2 আছে, এখন আমরা কি করব? দুইটা 0 দুইটা 1 দিব, দুইটা 0 দুইটা 1 দিব। তারপর 4 আছে, আমরা চারটা 0 চারটা 1 দিব। ঠিক আছে, যদি আরও ইনপুট থাকতো আমরা 8টা 0 8টা 1 দিতাম। খুব সহজ। বি থেকে বি বার বের করব, যেহেতু বার তার মানে বি এর মানগুলো উল্টে যাবে। কী হবে? 0 0 আছে 1 1 হয়ে যাবে, 1 1 আছে তুমি 0 0 দিবা, 0 0 আছে তুমি 1 1 দিবা, 1 1 আছে তুমি কি করবা? 0 0 দিবা। একদম সহজ। এখন আমরা এ বি বার সিটা বের করব। তাহলে এ বি বার সি গুণ করলে আমরা এ বি বার সিটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এ হচ্ছে 0, বি বার 1, সি হচ্ছে 0। 0-র সাথে কাউকে গুণ করলে কি হয়? 0 হয়। তাহলে খেয়াল করো এখানে এর মান আছে, এর মান যেগুলো আছে তার মধ্যে 4টা 0 আছে। তাহলে আমরা এ দিয়ে বি বার সিকে গুণ করলে আলটিমেট রেজাল্ট কি আসবে? 0 আসবে, কারণ 0-র সাথে কাউকে গুণ করলে কি হয়? 0 হয়। তাহলে আমরা কি করবো? এখানে 0 বসিয়ে দিই, 4টা 0 বসিয়ে দিই, কারণ এর মান যেহেতু 0 আছে 4টা। সো এই 4টার সাথে আমরা বি বার সিকে গুণ করলে কি হবে? 0 হবে।
আচ্ছা, এরপর থেকে হিসাব করি। এর মান 1, বি বারের মান হচ্ছে 1, কিন্তু সি এর মান 0। দেখো পঞ্চম রোতে এর মান 1, বি বারের মান 1, সি এর মান 0। তাহলে 0-র সাথে গুণ করলে কি আসবে? 0 আসবে। এরপর দেখো ষষ্ঠ রোতে এর মান 1, সি এর মান 1, বি এর মান 1। গুণের ক্ষেত্রে যদি সবগুলো ইনপুট 1 হয় সেক্ষেত্রে আউটপুট 1 আসবে। তাহলে এখানে আউটপুট আসবে 1, এর মান 1। এরপর দেখতে পাচ্ছি সি এর মান 0, বি এর মান 0, 0 আসবে। এর মান 1, সি এর মান 1, বি বারের মান আবার কি? বি বারের মান 0, তাহলে কি আসবে? 0 আসবে। তাহলে গুণের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 হলেই আউটপুট কি হবে? 0 হবে। ঠিক আছে, আমরা সত্যক সারণী করে ফেললাম। আমাদের গ প্রশ্নটা অ্যান্সার করা শেষ। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, যদি ফাংশনটা বড় হয় সেক্ষেত্রে এই যে ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু ঝামেলা হয়। যদি তুমি সরাসরি বড় ফাংশনটাকে এইভাবে করে সত্যক সারণী করো, সেজন্য বড় ফাংশন থাকলে সেটাকে সরল করে সত্যক সারণী করলে ভুল হওয়ার চান্স কম থাকে। বাট তুমি যেভাবেই করো অ্যান্সার সঠিক। ঠিক আছে, অলরাইট। তাহলে চলো এখন আমরা ঘ প্রশ্নটা সমাধান করি। ঘ প্রশ্ন আমাদেরকে বলছে উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেট দ্বারা চিত্র 1 এর লজিক ফাংশনটির লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়। লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো। তাহলে বলছে আমাদেরকে চিত্র 2 এর যে লজিক গেটটা আছে সেটা দ্বারা চিত্র 1 এর লজিক ফাংশনটির, মানে চিত্র 1 এর মধ্যে যে লজিক ফাংশনটা আছে সেটার লজিক সার্কিট বাস্তবায়ন করা যাবে, সেটা আমাদেরকে প্রশ্ন করছে। আমরা দেখতে পাচ্ছি চিত্র 2 এর মধ্যে যে লজিক গেট আছে সেটা হচ্ছে একটা ন্যান্ড গেট। আর আমরা জানি ন্যান্ড এবং নর হচ্ছে স্যার সার্বজনীন গেট, মানে ইউনিভার্সাল গেট। সো ন্যান্ড এবং নর যেহেতু ইউনিভার্সাল গেট, এগুলোর মাধ্যমে মৌলিক গেট সহ অন্য যতগুলো গেট আছে সবগুলোকে বাস্তবায়ন করা সম্ভব, যে কোনো ফাংশনকে বাস্তবায়ন করা সম্ভব। এজন্য এগুলোর নাম হচ্ছে ইউনিভার্সাল গেট। ঠিক আছে, তাহলে আমরা চিত্র 2 দ্বারা চিত্র 1কে অবশ্যই বাস্তবায়ন করতে পারবো। চিত্র 2 দ্বারা আমরা চিত্র 1কে অবশ্যই বাস্তবায়ন করতে পারবো, কোনো অসুবিধা নাই। তাহলে চলো আমরা নেক্সট পেজে প্রশ্নটা সমাধান করে ফেলি। আমরা লিখব চিত্র 2 এর লজিক গেটটি হলো ন্যান্ড গেট। ঠিক আছে, তাহলে চিত্র 2 এর মধ্যে যে গেটটা আছে সেটা আমরা কি গেট একটু বলে ফেললাম, সেটা আমরা উল্লেখ করলাম যে চিত্র 2 এর মধ্যে যে গেটটা আছে সেটা হচ্ছে একটা ন্যান্ড গেট। আমরা এটার একটা বর্ণনা দিলাম। এখন খেয়াল করো, তুমি এখানে আরও কিছু কথা অ্যাড করবা, আমি সেগুলো লিখছি না। কি অ্যাড করবা? প্রথমে আমরা বললাম চিত্র 2 এর মধ্যে যে লজিক গেটটা আছে সেটা হচ্ছে একটা ন্যান্ড গেট। তারপর তুমি লিখবা ন্যান্ড এবং নর হচ্ছে সার্বজনীন গেট। ন্যান্ড এবং নর হলো সার্বজনীন গেট। এরপর সার্বজনীন গেটের সংজ্ঞাটা তুমি লিখবা। কি লিখবা? যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে কি বলা হয়? সার্বজনীন গেট বলা হয়। আবারও বলছি, যে সকল গেটের সাহায্যে অর্থাৎ ন্যান্ড এবং নর গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্য সকল গেটকে বাস্তবায়ন করা যায় তাকে কি বলা হয়? তাকে সার্বজনীন গেট বলা হয়। তাহলে একটু তোমরা বিশ্লেষণ করবা, একটু ব্যাখ্যা করবা, এটা আমাদেরকে এখানে করতে বলছে। দেখো এই যে এখানে বিশ্লেষণ করতে বলছে। ঠিক আছে, এই কারণে আমরা লিখলাম চিত্র 2 এর লজিক গেটটি হলো ন্যান্ড গেট। ন্যান্ড এবং নর হচ্ছে সার্বজনীন গেট। তারপর সার্বজনীন গেটের সংজ্ঞাটা দিলাম, যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা কি লিখতে পারি? এই যে চিত্র 1 এর মধ্যে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে চিত্র 2 দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো f ইকুয়াল a b বার c ফাংশনটিকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন
সম্ভব, অর্থাৎ অর্থাৎ চিত্র 1কে চিত্র 2 দ্বারা বাস্তবায়ন সম্ভব। ঠিক আছে, সো আমরা যেহেতু আগেই বললাম চিত্র 2 হচ্ছে একটা ন্যান্ড গেট এবং চিত্র 1-এর মধ্যে একটা ফাংশন আছে, এই কারণে আমরা সরাসরি লিখলাম f ইকুয়াল a b বার c ফাংশনটিকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। এর আগে আমি যেগুলো বললাম সেগুলো তো লিখবাই। ওকে ফাইন। এখন দেখো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার সময় কয়টা বিষয় তোমার খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে ফাংশনটাকে তুমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা সে ফাংশনের মধ্যে কোনো প্লাস থাকতে পারবে না, মানে কোনো অর থাকতে পারবে না, সব অ্যান্ড হওয়া লাগবে। ঠিক আছে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে পুরো ফাংশনের উপর হোল বার আনতে হবে। তাহলে কোন একটা ফাংশনকে ন্যান্ডের ফাংশন বানাতে হলে তোমার শর্তগুলো কি কি? প্রথম শর্ত হচ্ছে কোনো প্লাস থাকা যাবে না, সব কি থাকতে হবে? অ্যান্ড থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে পুরো ফাংশনের উপরে হোল বার থাকতে হবে, হোল বার। ঠিক আছে, এই দুটা শর্ত ফুলফিল হলেই তুমি কি করতে পারবা? ফাংশনটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবা। তাহলে চলো আমরা এই যে ফাংশন যেটা আছে সেটাকে ন্যান্ডের ফাংশন আকারে সাজিয়ে নেই। f ইকুয়াল a b বার c আছে। আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনের মধ্যে এমনিতেই কোনো অর নাই, তাহলে সব অ্যান্ড আছে। একটা শর্ত কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, দ্বিতীয় শর্ত হচ্ছে হোল বার আনতে হবে। তাহলে হোল বার যদি আমরা স্যার আনি সেক্ষেত্রে হোল বার একটা আনা যায় না, কয়টা আনতে হয়? দুইটা আনতে হয়, কারণ দুইটা হোল বার আনলে মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে আমরা a b বার c ফাংশনটাকে ন্যান্ডের ফাংশন আকারে সাজিয়ে ফেললাম। এখন সিম্পলি আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তাহলে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, এটা লিখবা তুমি, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। হ্যাঁ, অলরেডি উপরে লিখছি আমি, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। অলরাইট, সো চলো করে ফেলি। আমরা ইনপুট পাচ্ছি a b এবং c, a b এবং c, b বার আছে। সো b বারটা আমরা b থেকে বের করব কোন গেটের মাধ্যমে? ন্যান্ড গেটের মাধ্যমে, কারণ ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের মানে হচ্ছে এখানে সব ন্যান্ড হবে, অন্য কোনো গেট থাকা যাবে না। তাহলে আমরা b থেকে b বার যেটা বের করব সেটাও ন্যান্ড গেটের মধ্য দিয়ে বের করব। আমরা জানি নট গেট ছাড়া বাকি সকল গেটের ক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট হচ্ছে 2টা। এই কারণে আমরা কি করব? এখান থেকে একটা টান দিয়ে দিব, মানে বোঝাচ্ছি b এটা 2বারই গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপর a থেকে ইনপুট নিলাম, দেখো, তারপর b বার থেকে ইনপুট নিলাম, তারপর c থেকে ইনপুট নিলাম। সবগুলোকে যদি আমরা আরেকটা ন্যান্ডের মধ্য দিয়ে নিয়ে যাই সেক্ষেত্রে প্রথমে সবগুলো অ্যান্ড হবে, গুণ হবে। তাহলে a b বার c, দেখো a থেকে ইনপুট নিলাম, b বার থেকে ইনপুট নিলাম, c থেকে ইনপুট নিলাম, সবগুলো কি হলো? সবগুলো প্রথমে অ্যান্ড হলো, সবগুলো ন্যান্ডের মধ্য দিয়ে গেছে, প্রথমে অ্যান্ড হলো, তারপর নটের কাজ এই যে পুরোটার উপরে বার হবে। বার কিন্তু 2টা আছে, তাহলে কি করব? এটাকে আমরা আরেকটা ন্যান্ডের মধ্য দিয়ে পাঠাবো। ঠিক আছে, আরেকটা ন্যান্ডের মধ্য দিয়ে পাঠাবো। তাহলে কি হবে? a b বার c, এটার উপর একটা বার ছিল, আরেকটা বার চলে আসবে। আমরা জানি নট গেট ছাড়া বাকি সকল গেটের ক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট 2টা। তাহলে আমরা কি করব? এই যে এখানে একটা এরকম করে টান দিয়ে দিব, মানে হচ্ছে a b বার c হোল বার এটা 2বার গেছে। বাট তুমি এটা মনে রাখবা, একটা সিঙ্গেল ইনপুট ন্যান্ড বা নরের মধ্য দিয়ে গেলে সেটার উপরে কি আসবে? একটা বার আসবে, সিম্পল কথা। ঠিক আছে, সো আমরা ঘ প্রশ্নটা সমাধান করে ফেললাম। আশা করি তোমাদের কাছে চট্টগ্রাম বোর্ড 23 সালের যে প্রশ্নটা সেটার সমাধানটা ক্লিয়ার। এই টাইপের প্রশ্ন আসলে তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। ঠিক আছে, সো একটু রিক্যাপ করে নেই। সেটা হচ্ছে চিত্র 1 যেটা ছিল একটা ফাংশন, সেটাকে আমাদেরকে সত্যক সারণী করতে বলছে, আমরা সত্যক সারণী করলাম। তারপর চিত্র 2 এর মধ্যে কি দেওয়া ছিল? ন্যান্ড গেট দেওয়া ছিল। আমাদেরকে ঘ প্রশ্নে বলছে চিত্র 1 এর মধ্যে যে ফাংশনটা আছে সেটাকে চিত্র 2 দ্বারা বাস্তবায়ন করা সম্ভব কিনা। আমরা কি করলাম? আমরা দেখতে পাচ্ছি চিত্র 2 এর মধ্যে একটা ন্যান্ড গেট আছে। সো ন্যান্ড যেহেতু একটা সার্বজনীন গেট, সার্বজনীন গেটের সাহায্যে মৌলিক গেট সহ সকল গেট সকল ফাংশন বাস্তবায়ন করা যাবে। তাই আমরা এখানে কি করলাম? একটু ব্যাখ্যা দিলাম। চিত্র 2 এর লজিক গেটটি হলো ন্যান্ড গেট, ন্যান্ড এবং নর হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেটের সাহায্যে মৌলিক গেট সহ সকল গেট বাস্তবায়ন করা যায়। তারপরে আমরা এই ফাংশনটাকে ন্যান্ডের ফাংশন আকারে সাজালাম, তারপর হচ্ছে আমরা গেট দিয়ে বাস্তবায়ন করলাম। সো আশা করি ক্লিয়ার।
কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা হচ্ছে অন্য বোর্ডের মানে 23 সালে আসা ডিজিটাল ডিভাইস অংশের অন্য বোর্ডের প্রশ্নগুলো সমাধান ক্লাস দেখতে চাও, আমার এই প্লেলিস্ট ভিজিট করতে পারো, সেখানে হচ্ছে সেই ক্লাসগুলো আপলোড করা আছে। আর আমার ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফ্রেন্ডদেরকে ক্লাসগুলো শেয়ার করে দিবা। দেখা হবে পরের ক্লাসে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।